দর্শক, মানবজীবন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন বর্তমান বাফুফের সভাপতি এবং বিএনপি নেতা জনাব তাবিথ আউয়াল। বর্তমান যে ফুটবলের উত্তরণী চলছে সেসব বিষয় ছাড়াও রাজনৈতিক নানা বিষয়াদি নিয়ে আলোচনা করবো তার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। বাংলাদেশে যে 5ই আগস্টের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতি তো সবসময় বদলাচ্ছে। 5 আগস্টের পরে আমরা ডেফিনেটলি একটা খুবই নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানুষের, স্পেশালি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা মানে স্বপ্নটম পূরণ হতে যাচ্ছে। বাট মোর ইম্পর্টেন্টলি যারা তরুণ বাংলাদেশিরা, তারা এখন তাদের বাংলাদেশের ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছে। এটা তো একটা বড় রাজনীতিক এবং দেশের একটা পরিবর্তন। এখন আমরা যারা দেখছি, যেটা আমরা অতীতে মনে করেছিলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যে ঐতিহাসিক যে সমস্যাগুলো আমরা বারে বারে বলেছিলাম ছিল বাংলাদেশে, সেটা হলো অর্থনৈতিক ক্রাইসিস, ব্যাংকে টোটালি চুরি ডাকাতি লুটপাতের একটা কালচার। তো সেগুলোর এখন মানে প্রভাবটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি, যে আমাদের ইকোনমিক স্লোডাউন হচ্ছে, আমাদের বিভিন্ন ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, আমাদের কর্মসংস্থানে একটু সীমিত কর্মসংস্থান পাচ্ছি। বাট আমি আশা করি যে আগামীতে যখন একটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যাব, কোনো একটা গণতান্ত্রিক সরকার যখন দেশের লিডারশিপটা নিবে, নিয়ন্ত্রণটা করবে, তখন এই সমস্যাগুলোকে আমরা পরিবর্তনের দিকে নিতে পারবো। আমরা যতটুকু দেখছি যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, সে দলকে আপনি বা বিএনপি কিভাবে দেখছে? যারা সাবেক ছাত্র বলি, তারা এখন রাজনীতিতে ফাইনালি আই থিঙ্ক অফিসিয়ালি প্রবেশ করেছে। অ্যান্ড আমরা সকল গণতান্ত্রিককামী রাজনৈতিক দলদেরকে সাধুবাদ জানাই, বিশেষ করে তরুণরা যারা, আমরা সাধুবাদ জানাই যে তরুণরা মনে করছে সংগঠিত হয়ে দেশের মানুষকে একটা রাজনীতিক আরেকটা দল চয়েস হিসেবে দিতে চাচ্ছে। অ্যান্ড আমরা ডেফিনেটলি সাধুবাদ জানাই। বাট আমরা সাধুবাদ ঠিক জানাবো অ্যাজ লং এজ যে কোনো রাজনৈতিক দল সাধারণ রাজনৈতিক প্রক্রিয়াকে আপন করে নেয়, যেটা হলো ক্ষমতার রদবদল হবে জনগণের সিদ্ধান্ত দ্বারা, আর জনগণ সিদ্ধান্ত দিবে ভোটের মাধ্যমে। তো আমরা একটা ইলেকশন মুখী যদি আমরা সকল হই, তাহলে অফকোর্স আমরা প্রত্যেক রাজনৈতিক দলে, বিশেষ করে নতুন ইয়াং রাজনৈতিক দল আসতেছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এর মাঝখানে একটি প্রশ্ন রাখি যে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে বিএনপি, স্থানীয় জাতীয় নির্বাচন যাই হোক, রোডম্যাপের যে বিষয়টি সেটি খুবই বারবার আলোচনায় আসছে। আপনি কি মনে করেন যে এই নির্বাচন যেটি সামনের দিনে হবে বা সময় নির্ধারণ করে দেওয়া, সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য ব্যাপারটা তো এখানে আসছে না, এখানে ব্যাপারটা আসছে যে দরকার এবং প্রক্রিয়া। আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, বাংলাদেশে কিন্তু মানে 2008-এর পর থেকে কিন্তু কোনো গ্রহণযোগ্য বলেন বা সিস্টেম্যাটিক কোনো নির্বাচন প্রক্রিয়া আমরা দেখি নাই, কোনো স্তরে আমরা দেখিনি। বর্তমানে নির্বাচন কমিশন যারা আছে, তারা ওনারা একেবারে নতুন। বর্তমানে যারা কর্মকর্তারা বা কর্তৃপক্ষরা থাকবেন নির্বাচনকালীন সময়, তারাও কিন্তু মনে করতে পারেন নতুন। অনেক রাজনীতিবিদরা আছে যারা প্রথমবারের মতো ইলেকশনও করবে। তো এখন এই প্রক্রিয়াটাকে শক্তিশালী করা, আগামীতে আইন অনুযায়ী সিদ্ধান্তগুলো নেওয়া এবং চলার পথে তো অনেক সমস্যা আসতে পারে, চলার পথে অনেক সমস্যাগুলো আসতে পারে। তো সেখানে যখন রাজনৈতিক দলগুলো যেন পরামর্শ দিতে পারে, সেখানে যেন আমরা কোনো সমস্যাকে আগেই মোকাবেলা করতে পারি, সেই প্রক্রিয়াটা করার জন্য একটা রোডম্যাপ দরকার। রোডম্যাপটা থাকলে আমাদের একটা টাস্ক সামনে থাকে, কোন সময় কোন কাজটা হবে, ওই কাজটা যদি না হয় কোনো একটা কারণে, তখন প্ল্যান বি বা প্ল্যান সিটা কি। আমরা দেখতে চাই না যে আমরা কেউ কোনো রোডম্যাপ ফলো করলাম না, অনেকগুলি বাস্তব হওয়ার আগে যে দায়িত্বগুলো ছিল সেগুলো বাস্তব আমরা করলাম না, তখন ইলেকশনের সময় কোনো একটা অজুহাত দেওয়া হলো যে এই কারণে ইলেকশনটা হবে না, বা এই কারণে ইলেকশনটা নষ্ট হয়ে গেল, বা অনেকে বঞ্চিত হয়ে গেল, বা কোর্টে চলে গেল। আমরা রোড ম্যাপ দিয়ে দেখতে চাই যে সরকার আসলে সিনসিয়ার এই ইলেকশনটা দেওয়ার জন্য, আর এই সিনসিয়ারিটিকে কীভাবে আমরা আর একটু সহযোগিতা করতে পারি, রোড ম্যাপের দ্বারা আমরা করতে চেষ্টা করি। সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গেছেন, আপনিও সে বেলায় সফর সঙ্গে ছিলেন। ম্যাডাম জিয়ার পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা আপনার কাছে এখন, এবং সেই জার্নি দীর্ঘদিন পর সেই ফিরোজার বাসভবন থেকে লন্ডনে ছেলের কাছে গেছেন, সেই সময় কোনো স্মৃতি কথা বলবেন কিনা?
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নিশ্চয়ই, এবং একমাত্র সাবেক সংসদ সদস্য যে কোনো নির্বাচনই অংশগ্রহণ করে হারেননি। তো এই রেকর্ডটা কোনো ওনার আছে। তো এই জনগণের যে এরকম দেশনেত্রী, ওনার সাথে অফকোর্স আমি সফরসঙ্গে ছিলাম। লন্ডনে উনি চিকিৎসা পেয়েছিল। দুঃখজনক কথা যে ওনার যে একটা নৈতিক অধিকার, সেটা হলো চিকিৎসা, এই চিকিৎসা থেকে উনি বঞ্চিত ছিল দীর্ঘদিন। সেই এফেক্টটা তো রাতারাতি ওভারকাম করবে না। তো এখনও উনি ডক্টরস অ্যাডভাইসের অপেক্ষায় আছে। যখন উনি ফাইনাল মেডিকেল অ্যাডভাইস পাবেন ট্রাভেল করার জন্য, উনি বাংলাদেশের মাটিতে অবশ্যই ফেরত আসবেন। অতীতেও উনি বাংলাদেশ ছাড়তে চান নাই কোনো কারণেই হোক। ওনার বার্তা কিন্তু উনি নিজে দিয়ে দিয়েছেন। আমাদের বর্ধিত সভাতে ওনার যখন বক্তব্য আমরা শুনেছিলাম, উনি কিন্তু বারে বারে বলেছিল যে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখনও থাকতে হবে, দেশ এখনও কিন্তু কনস্পিরেসির বাইরে চলে যায় নাই। তো জনগণকে সোচ্চার থাকতে হবে দেশকে রক্ষা করার জন্য, এবং রিভেঞ্জ নিয়ে না, ভালোবাসা এবং ন্যায় বিচারের আগামী রাজনীতি দিয়ে কিন্তু দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে আমরা এগিয়ে যেতে হবে। সেই বার্তাতে এখন আমরা আছি। উনি আমাদেরকে বারে বারে নির্দেশ দিচ্ছে যে খুশিই হোক, উনি সিন্স কোনো অনিয়মের সাথে আপোষ করেননি। এখনও আমরা কোনো অনিয়মের সাথে বা আপোষ আমরা করব না। আমরা দেশের মানুষকে নির্বাচন উপহার দিব। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সরকার গঠন করার জন্য বিএনপিকে রায় দিবে। আপনি হাসিনা সরকারের আমলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। সেই সময় নির্বাচন নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে এবং নির্বাচন কেমন হচ্ছে সেটিও দেখেছি। এবারও কি আপনি আশা রাখেন কিনা ঢাকা উত্তরের পক্ষ হয়ে থাকবেন, এবং নির্বাচিত হলে কেমন ঢাকা চান? আমি দুইবার 2015, 2020-এ এই ফাঁসিবাদ সরকারের আমলেই কিন্তু নির্বাচন করতে চেষ্টা করেছিলাম। অ্যান্ড আমরা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছিলাম, কিন্তু ফলাফল তো করতেই দেয় নাই। তার আগে ভোটারদেরকে বঞ্চিত করেছে ভোট দেওয়ার থেকে। তো যখন ওরকম পরিস্থিতিতে আমরা ভোটারদের জন্য লড়েছিলাম, তো নিশ্চয়ই আমি আগামীতেও সাধারণ ঢাকাবাসীর জন্য আমি লড়বো। অ্যান্ড আগামীতে যখনই স্থানীয় সরকার নির্বাচনটা হয়, যেটা আমরা বিশ্বাস করি জাতীয় নির্বাচনের পরে হওয়া উচিত, সেখানে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য আমি ডেফিনেটলি আমার দল থেকে নমিনেশন চাই। কেমন ঢাকা চান? আমরা তো সবার ঢাকা চাই। আমরা একটা প্রগতিশীল ঢাকা চাই। আমরা একটা ঢাকা চাই যেখানে বাসযোগ্য ঢাকা, যে ঢাকাতে প্রত্যেকটা সূচিতে নিচের দিকে ঢাকাকে পাবেন না। আপনি পলিউশনের দিকে চিন্তা করেন, সাউন্ড পলিউশন চিন্তা করেন, বাসযোগ্য ব্যাপার চিন্তা করেন, প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে ঢাকা কিন্তু নিম্ন স্তরে আছে। আমি ঢাকাকে একদম উচ্চ স্তরে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে দেখতে চাই, যেখানে 20 মিলিয়ন মানুষ যেখানে থাকে, খায়, কর্মস্থান তাদের, এডুকেশন যাদের, সেখানে যেন ওরা একটু ডিগনিটি নিয়ে একটা জীবন যাপন করতে পারে। ফুটবল প্রসঙ্গে আসবো। হঠাৎই ফুটবল ব্যাপক সাড়া পড়ছে, এটা বলাই যায়। পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশের ফুটবলের গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে? দেখুন, ফুটবলে সবসময় সারা ছিল। ফুটবলের প্রতি ফ্যানরা অত্যন্ত উত্তেজিত ছিল। প্লেয়াররা কিন্তু সবসময় ফুটবলটা খেলে গিয়েছে, কিন্তু হয়তো ব্যবস্থা পরিচালনার দিকে একটু ঘাটতি ছিল। আর দেশের যে ফাঁসিবাদের আমলে রাজনৈতিক যে পরিবেশ, যেখানে ওনারা ক্রীড়ার ভিতরে রাজনীতি নিয়ে এসেছিল, ক্রীড়ার ভিতরে দুর্নীতি এনে এসেছিল, প্রভাব খাটাচ্ছিল, এক একটা স্পোর্টসে একজনের নামে করতে হবে, এই সংস্কারের বিরুদ্ধে কিন্তু জনগণ ছিল এই সময়। এখন বিশ্বাস করি যে আমরা একটা উন্মুক্ত দেশ পেয়েছি। আমরা ক্রীড়াকে রাজনীতির থেকে সরে নিয়ে আসতে পেরেছি, এবং রাজনীতির আমল থেকে এখন ক্রীড়ার আমলে অনেক সোচ্চার মানুষ দেখতেছে, বিশেষ করে আর্থিক বিবেচনায়। তাই মনে করি এই জন্য আপনার সারাটা দেখছেন, অনেক স্পন্সর আসছে, টিভি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, গণমাধ্যম কভারেজ পাচ্ছে, এবং জেনুইন প্লেয়াররা কিন্তু চান্স পাচ্ছে খেলার জন্য এবং জেনুইন মেরিটটা দেওয়ার জন্য। আর নতুন বাংলাদেশের ব্যাপারে কে না অন্তর্ভুক্ত থাকতে চায়। তাই হামজা দেওয়ান চৌধুরীও ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে এসেছে। তার মতো আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের মাঠে বাংলাদেশি জার্সি পরে খেলতে চায়। তো এই যে একটা দেশপ্রেম, এটা যে প্রত্যেকটা বাংলাদেশি অনুভব করে, সেটাও ক্রীড়া অঙ্গনে উপকৃত হচ্ছে। সর্বশেষ একটি প্রশ্ন। বাংলাদেশের ফুটবলে এখনো মাঠ সংকট রয়েছে। এই মাঠ সংকট নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কতটুকু আন্তরিক বলে আপনি মনে করছেন? পুরা বাংলাদেশেই মাঠ সংকট রয়েছে, পুরা বাংলাদেশেই খেলার জন্য ইনফ্রাস্ট্রাকচার সংকট রয়েছে, বিশেষ করে স্কুল লেভেলগুলোতে।
আমি এখন মনে করি না যে জাতীয় ক্রীড়া পরিষদ যে প্রত্যাশার জায়গা সবার আছে বা ওনাদের যে ক্ষমতা আছে কাজ করার, সেই ক্ষমতার জায়গায় ওনারা পৌঁছাতে পারছে বা ওনারা প্রত্যাশার জায়গাতে পূরণ করতে পারছে। আমি বারে বারে জাতীয় ক্রীড়া পরিষদকে আহ্বান জানাচ্ছি যে যে বড় বড় স্টেডিয়ামগুলি আমাদের আছে, খেলার মাঠ আছে এবং খাস জমি আছে, ওগুলাকে নিজেরাও মেরামত করে দেখ অথবা বিভিন্ন ফেডারেশনকে দায়িত্ব দেখ ওনারা নিজের দায়িত্বতে মেরামত করার জন্য। খেলার জন্য অনেক প্লেয়ার আছে, খেলার অনেক জায়গা আছে, কিন্তু খেলা উপযুক্ত করতে হবে। অ্যান্ড সেই উপযুক্ত জায়গা থেকে আমরা বর্তমানেও কিন্তু সরকার থেকে ওরকম কোনো সাড়া আমরা পাচ্ছি না। বাট আমি বিশ্বাস করি যে ওনাদের ওই নীতি এবং সৎ ইচ্ছা আছে। আর আমি বিশ্বাস করি সৎ ইচ্ছাটা বাস্তবায়ন হবে যদি ফেডারেশনের মাধ্যমে টায়ার্সগুলোকে একটু ডিসরেটাইজ করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।